কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আস্তে আস্তে একটু একটু করে পড়াশোনা শুরু করে দিচ্ছ। আমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছি। আমাদের আজকের পড়াশোনার বিষয় ক্লাস 8-এর ইতিহাস। ক্লাস 8-এর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে থাকা যে দুটি অধ্যায় আছে, সেই দুটি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, এই অধ্যায়টি আমরা পড়া শুরু করে দিয়েছি। এই অধ্যায়টি থেকে দুটি ভিডিও আমি আগেই দিয়েছি, যেখানে আমি বিস্তারিতভাবে এই অধ্যায়ে প্রথম দিকে থাকা বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিও দুটি তোমরা দেখে নিও। যদি এখনও সেই ভিডিও দুটি না দেখে থাকো, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি তোমরা বুঝবে না। কারণ প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মুঘল সাম্রাজ্যের পতন কেন হয়েছিল সেই ঘটনাগুলি নিয়ে। তারপরে আমরা আলোচনা করেছিলাম আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান নিয়ে। আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান যদি তোমরা না জানো, তাহলে কিন্তু আজকের আমাদের পাঠ্য অর্থাৎ ফারুক শিয়ার ফরমান সম্পর্কে তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে বুঝতে পারলে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে জানব? আমরা জানব ফারুক শিয়ার ফরমান নিয়ে। কী ছিল এই ফারুক শিয়ার ফরমান, কে ছিলেন ফারুক শিয়ার এবং কাদের ওপর এই ফরমান জারি করা হয়েছিল, সেটাই আজকে আমরা জানব। আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম অরঙ্গজেবের পরে যে সকল বাদশাহ দিল্লির সিংহাসনে রাজত্ব করেছিলেন তাদের কথা। তাদের মধ্যেই একজন ছিলেন ফারুক শিয়ার। 1707 খ্রিস্টাব্দে অরঙ্গজেবের মৃত্যুর পর বাদশাহ হন বাহাদুর শাহ, তারপরে জাহানদার শাহ এবং তারপরে ফারুক শিয়ার। এই ফারুক শিয়ারই জারি করেছিলেন একটি ফরমান। এবার যখন ফারুক শিয়ার এই ফরমানটি জারি করেন, তখন বাংলায় শাসনকর্তা ছিলেন মুর্শিদ কুলি খান। তার কথা আমরা আগের দিনের ক্লাসে বিস্তারিতভাবে জেনেছি। এবং যেই সময় মুর্শিদ কুলি খাঁ বাংলায় রাজত্ব করছিলেন, সেই সময় বাংলা কিন্তু বাণিজ্যের দিক থেকে খুব উন্নত হয়ে গিয়েছিল এবং বাংলায় বাণিজ্য করতে এগিয়ে এসেছিল বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী, এবং তাদের মধ্যেই একটি গোষ্ঠী ছিল ব্রিটিশরা। এবার কারা ছিল এই ইউরোপীয় বণিক গোষ্ঠী? তাদের মধ্যে শুধু কি ব্রিটিশরা ছিল? না, ছিল না। এবং ব্রিটিশরাই কিন্তু প্রথম না যারা ইউরোপীয় বণিক গোষ্ঠী হিসেবে ভারতে প্রথম পদার্পণ করেছিলেন। তোমরা নিশ্চয়ই ভাস্কো ডা গামার কথা জানো। 1498 খ্রিস্টাব্দে যিনি ভারতের পূর্ব উপকূলে পা রেখেছিলেন, তিনি ছিলেন একজন পর্তুগিজ নাবিক। সেখান থেকেই শুরু। তারপর ইউরোপীয়রা আর থেমে থাকেনি। তোমরা জানো ইউরোপ একটি মহাদেশ। সেখানে একটি বড় মহাদেশে বিভিন্ন অঞ্চল আছে এবং সেখানের এক একটি অঞ্চলের অধিবাসীরা তাদের এক একটি জাতি বলে পরিচয় দেন। যেমন তাদের মধ্যে আছে ব্রিটিশরা, পর্তুগিজরা, ফরাসিরা, ডাচরা, এবং এরা প্রত্যেকেই ইউরোপীয় বণিক গোষ্ঠী। তারা তাদের দেশে বসে থেকে একসময় শুনতে পায় ভারতের কথা, ভারতের অতুল ঐশ্বর্যের কথা, ভারতের বিপুল সম্পদের কথা, এবং সেই সম্পদের টানে এক এক করে তারা ভারতে আসেন এবং ভারতের সাথে বাণিজ্য শুরু করে। কিন্তু একটি বণিক দল কি করে বাণিজ্য করতে এসে একটি গোটা সাম্রাজ্যের অধীশ্বর হয়ে উঠল, সেটাই আজকে আমরা জানব। তবে ব্রিটিশরাই কিন্তু প্রথম ছিল না। ভারতে বাণিজ্য করতে আসা ইউরোপীয় গোষ্ঠীগুলির মধ্যে প্রথম ছিল পর্তুগিজরা, তারপরে আসে ওলন্দাজ বা ডাচরা, তারপরে ইংরেজরা, তারপর ফরাসিরা, তারপর দিনেমাররা এবং তারপরে আরও অনেকে। কিন্তু এদের মধ্যে একসময় সবথেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে ইংরেজরা। কি করে হয়ে ওঠে সেই কথাটাই আজকে আমরা জানব। ছোট্ট করে আমরা জানব ইংরেজরা প্রথম কবে ভারতে আসে। মোটামুটিভাবে 1599 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স নামে একটি সংঘের প্রতিনিধি হয়ে জন মিল্ডেনহন ভারতে আসেন। এরপরে 1600 খ্রিস্টাব্দে লন্ডনে প্রতিষ্ঠা করা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার অধীনে থেকে কিছু বণিকরা বাণিজ্য করতে আসে ভারতে। প্রথম জেমসের প্রতিনিধি হিসেবে ক্যাপ্টেন হকিন্স এই ব্যবসা বাণিজ্য করতেই জাহাঙ্গীরের দরবারে আসেন এবং জাহাঙ্গীর তাকে 400 মনসবদার পদে নিযুক্ত করেন। এবং 1608 খ্রিস্টাব্দে ব্রিটিশরা প্রথম বাণিজ্য কুঠি গড়ে তোলেন সুরাটে। এটা ছিল শুরু। তারপর একের পর এক বিভিন্ন জায়গায় ব্রিটিশরা তাদের বাণিজ্য কুঠি গড়ে তুলতে থাকেন এবং এভাবে এগিয়ে আস্তে আস্তে একসময় তারা বাংলাকে বেছে নেন তাদের বাণিজ্যের মূল এবং প্রধান কেন্দ্র রূপে। এবং আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা জানো বাংলায় সেই সময় কারা রাজত্ব করত। বাংলায় রাজত্ব করছিল মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ। 1700 খ্রিস্টাব্দ থেকেই বাংলার দেওয়ান পদে নিযুক্ত ছিলেন মুর্শিদ কুলি খান।
এবং 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার পুনরায় তাকে বাংলার দেওয়ান এবং নাজিম পদে নিযুক্ত করেন। ফলে বাংলার সমস্ত ক্ষমতা চলে আসে মুর্শিদ কুলি খানের হাতে। এবারে এই মুর্শিদ কুলি খানের সময় কিন্তু বাংলায় এই ইংরেজ যে বণিক গোষ্ঠীরা ছিল তারা বাংলায় বাণিজ্য করত। ইংরেজ বণিক গোষ্ঠীর সাথে সাথে আরও বেশ কিছু বণিক গোষ্ঠী ছিল, কিন্তু মূলত প্রভাবশালী হয়ে উঠেছিল এই ইংরেজ বণিক গোষ্ঠীরা। এরকম একটা সময়তেই 1717 খ্রিস্টাব্দেই দিল্লির মসনদে বসে ফারুকশিয়ার একটি ফরমান জারি করেন। এই ফরমানটি জারি করা হয় এই ব্রিটিশদের জন্য, এই ব্রিটিশ বণিক গোষ্ঠীর জন্য। তারা কিভাবে বাণিজ্য পরিচালনা করবেন বাংলায় তার ওপরেই ছিল এই ফরমানটি, এবং এই ফরমানটি পুরোপুরিভাবে ছিল ব্রিটিশদের পক্ষে। ব্রিটিশদের বেশ কিছু অধিকার দেওয়া হয় এই ফরমানের মধ্যে দিয়ে। সেগুলো কি ছিল তোমাদের বইতেই ভালোভাবে লেখা আছে, দেখবে 19 নম্বর পৃষ্ঠায় দেখবে বলা হয়েছে 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। সেই অধিকারগুলো কি ছিল? প্রথমেই বলা হয়েছে 1 নম্বরে ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে। সারা বছর জুড়ে মোটেই 3000 টাকা ব্রিটিশ কোম্পানিকে দিতে হবে মুঘল দরবারে, এবং তার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি সারা বছর ধরে বাংলায় বাণিজ্য করতে পারবে। এছাড়া আর কি বলা হয়েছিল? বলা হয়েছিল ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। এবার যখন একটা অঞ্চলে 38টি গ্রামের জমিদারি দখল করে কেউ নিচ্ছে, তার মানে তার ক্ষমতাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। সেটা কি মুর্শিদ কুলি খাঁ চাইবে? তার শাসনকালে তার রাজত্বের মধ্যে আরও একটা শাসক গোষ্ঠী আসবে এবং তারা একটা অঞ্চলের শাসন করবে, সেটা মুর্শিদ কুলি খান চাইবেন না। এবং এই না চাওয়াটার ফলে কি হয়েছিল সেটা আমরা পরে জানব। আগে জেনে নিই তারপরে ফরমানে কি বলা হয়েছিল। বলা হয়েছিল কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। এবং এছাড়া বলা হয়েছিল কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে, এবং বাংলার নবাবের মুর্শিদাবাদ টাঁকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। বুঝতে পারছো যে একটি অঞ্চলে একটি টাঁকশাল আছে, অর্থাৎ যেখানে মুদ্রা তৈরি হচ্ছে, সেই রকম একটি জায়গা একটি বণিক গোষ্ঠী আসবে এবং তারা যথেচ্ছ ব্যবহার করতে পারবে। এই যে অধিকারটা, এটা কত একটা বড় অধিকার ছিল। আদতে যখন ফারুকশিয়ার দেখছিলেন যে বাংলা কার্যত তার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেখানে মুর্শিদ কুলি খাঁ প্রধান হয়ে যাচ্ছে, সেই সময়ে বসে তিনি কি করেছিলেন, বাংলায় যে বণিক গোষ্ঠী ছিল ইংরেজরা, তাদেরকে অনেকটা বেশি ক্ষমতা দিতে চাইছিলেন। তাহলে তার মনে হয়েছিল হয়তো যে মুর্শিদ কুলি খাঁ এবং বণিকদের মধ্যে তারা যদি নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত থাকে, তাহলে হয়তো সেখান থেকে তিনি কিছু ফায়দা লুটতে পারবেন। কিন্তু ফলত কি হয়েছিল? ফলত এই বাংলার যে নবাবরা ছিল তাদের সাথে ব্রিটিশ কোম্পানির একটি সংঘাত তো শুরু হয়েছিলই এই ফরমানের ফলে, কিন্তু তার ফল কিন্তু পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের জন্য একদমই ভালো হয়নি। শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যকে বিনাশ করে দিয়ে এই ব্রিটিশরাই একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিল ভারতের, সেটা আমরা সকলেই জানি। এবারে এই ফরমান তো জারি হয়েছিল, কিন্তু এর পরিপ্রেক্ষিতে মুর্শিদ কুলি খাঁ কোন পদক্ষেপ নিয়েছিলেন সেটা একটু আমরা জানব। মুর্শিদ কুলি খাঁর তখন অতটাও ক্ষমতা ছিল না যে ফারুকশিয়ার যে ফরমানটা জারি করেছেন সেটাকে তিনি পুরোপুরি নাকচ করে দেবেন। এবং মুর্শিদ কুলি খাঁ কিন্তু চাচ্ছিলেন যে বাংলায় ইংরেজ বণিকরা বাণিজ্য করুক বা অন্যান্য ইউরোপীয় গোষ্ঠীরা বাণিজ্য করুক, তাতে বাংলার অর্থনৈতিকভাবে বাংলার উন্নতি হবে বলেই তার মনে হতো। এবং তারপরে আলীবর্দী খাঁর কিন্তু একই রকম মতামত ছিল। তারা চাইতেন ইংরেজ বণিকরা বা অন্যান্য ইউরোপীয় গোষ্ঠীরা বাংলায় বাণিজ্য করুক, কিন্তু তাদের যে অতিরিক্ত শক্তিটা বৃদ্ধি পাচ্ছিল, সেই শক্তি বৃদ্ধির তারা পক্ষপাতী ছিলেন না। তারা চাইতেন বাণিজ্য চলুক, কিন্তু তারা যেন সর্বেসর্বা না হয়ে ওঠে। যার জন্য মুর্শিদ কুলি খাঁ কী করেন? মুর্শিদ কুলি খাঁ ঘোষণা করেন যেসব বাণিজ্য দ্রব্য সরাসরি সমুদ্রপথে আমদানি রফতানি হবে, কেবলমাত্র সেগুলির শুল্কই মকুব করা হবে। অর্থাৎ দেশের ভেতরে যেসব বাণিজ্য দ্রব্য আমদানি রপ্তানি হচ্ছে সেগুলোর শুল্ক মাফ করা হবে না। এছাড়াও তিনি ব্রিটিশদের কলকাতার সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারেও অমত জানিয়েছিলেন। অর্থাৎ বলা হয়েছিল যে 38টি গ্রাম কিনতে পারবেন ইংরেজরা, সেটা তিনি হতে দেননি। অবশ্যই যদি এই ঘটনাটা ঘটতো তাহলে কিন্তু ইংরেজদের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেত, সেটা অবশ্যই মুর্শিদ কুলি খাঁ চাননি এবং তিনি সেটা হতেও দেননি। এছাড়াও
টাকশাল ব্যবহারের যে সুবিধাটা ব্রিটিশদের দেওয়া হয়েছিল সেটাও তিনি দেননি। অবশ্যই যদি একবার ব্রিটিশরা টাকশাল ব্যবহারের সুবিধা পেত, তারা কিন্তু তখন থেকেই অনেক বেশি শক্তিশালী হয়ে পড়ত। তাদের হাতেই যে অর্থনীতিটা, বাংলার অর্থনীতিটা পুরোপুরিভাবে ব্রিটিশদের হাতে চলে যেত। সেটা কোনোভাবেই মুর্শিদ কুলি খাঁ চাননি এবং সেটা তিনি হতে দেননি। একই রকমভাবে মুর্শিদ কুলি খাঁর পরে বাংলার মসনদে আসেন আলীবর্দী খাঁ। তাঁরও কিন্তু মুর্শিদ কুলি খাঁর মতোই মনোভাব ছিল ইংরেজদের জন্য। তিনিও ইংরেজদের ব্যবসার পক্ষপাতী ছিলেন, কিন্তু তাদেরকে সব ক্ষমতা দিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। সেই সময় থেকেই কিন্তু ইংরেজরা নিজেদের রক্ষার জন্য সৈন্যদল গঠন করা শুরু করে। আলীবর্দী খাঁ বলেছিলেন, একজন বণিক গোষ্ঠী, একদল বণিক গোষ্ঠী যারা বাণিজ্য করতে এসেছে, তাদের নিজেদের সৈন্যদল কী জন্য প্রয়োজন? তারা দুর্গ স্থাপন করতে চাচ্ছিলেন কলকাতার মাটিতে। আলীবর্দী খান বলেছিলেন, দুর্গ স্থাপন করার কি প্রয়োজন? যারা বাণিজ্য করতে এসছে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আমার, নবাবের। তাহলে নবাবই তাদের রক্ষণাবেক্ষণ করবে। নবাবের নিজের সৈন্যদল আছে, তাহলে তাদের সৈন্য সামন্ত রাখার দরকার নেই বা দুর্গ তৈরি করারও দরকার নেই। তবে ইংরেজদের বাণিজ্য করার পথেও কিন্তু আলীবর্দী খান কোনো বাধা সৃষ্টি করেননি। শুধু তিনি চাইতেন যে ইংরেজরা তার বশবর্তী হয়ে থাকুক, কিন্তু ভারতে বাণিজ্য করুক। এবারে আলীবর্দী খাঁর পরে বাংলার সিংহাসনে বসেন সিরাজদৌল্লা। সিরাজদৌল্লার সময় থেকে বাংলার নবাব এবং ব্রিটিশ যে কোম্পানি ছিল তাদের মধ্যে যে বিরোধটা, সেটা একটি বড় আকার ধারণ করে এবং সেই বিরোধটাই আস্তে আস্তে গড়িয়ে যায় পলাশির যুদ্ধ অবধি। এই বিরোধটা কিভাবে পলাশির যুদ্ধ অবধি যায়, কিভাবে পলাশির যুদ্ধের পরে ইংরেজরা ভারতের সর্বে সর্বা হয়ে ওঠে, ভারতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে, সেটা আমরা জানব পরের ক্লাসে। আজকে আমরা এখানেই শেষ করব। অবশ্যই তোমরা পরের ক্লাসটিও দেখো। এই ক্লাসগুলি পুরোপুরিভাবে যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু এই অধ্যায়টি বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে এই অধ্যায়েরই পরের অংশ নিয়ে, যেখানে আমরা আলোচনা করব অন্ধকূপ হত্যা নিয়ে এবং আলীনগরের সন্ধি নিয়ে। এগুলো যদি জানতে চাও, অবশ্যই পরের ভিডিওটি তোমরা দেখো। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগছে, তবে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে পরের দিন দেখা হবে এই অধ্যায়েরই পরের অংশ নিয়ে।